ওকে, আমাদের এইবারের টপিক্সটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স। সাধারণত এটা এক্সামগুলোতে বারবার রিপিট হয়, বিশেষ করে বিসিএস, শিক্ষক নিবন্ধন, অনার্স রসায়ন সবগুলোতে কিন্তু এই প্রশ্নটা আমরা দেখতে পাই। ঠিক আছে, তো আজকে প্রশ্নটা এমনভাবে বোঝার চেষ্টা করবা যাতে অনার্স লাইফ থেকে শুরু করে একেবারে জব লাইফ সবগুলোতে তোমাদের এটা কাজে আসে। তো দেখো, বর্ন হেবার চক্র কেন বলছে? বিজ্ঞানী বর্ন এবং বিজ্ঞানী হেবার যৌথভাবে হ্যাসের সূত্রকে কাজে লাগিয়ে একটা তাপ রাসায়নিক চক্র আবিষ্কার করেন, যেটাকে বলা হয় বর্ন হেবার চক্র। চক্রটা কি? যে তাপ রাসায়নিক চক্র আয়নিক ক্লাসের বিভিন্ন শক্তি প্রকাশক রাশিসমূহের সাথে ওই ক্লাসের সংগঠন তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, এখন এই আয়নিক ক্লাসের শক্তি প্রকাশক রাশি কারা? ঊর্ধ্বপতন তাপ বা ঊর্ধ্বপতন এনথালপি, আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ এনথালপি, বিয়োজন তাপ বা বিয়োজন এনথালপি, ইলেকট্রন আসক্তি, ল্যাটিস এনথালপি, এইগুলোই হচ্ছে আয়নিক ক্লাসের শক্তি প্রকাশক রাশি। ঠিক আছে, তো এই আয়নিক ক্লাসের শক্তি প্রকাশক রাশিসমূহের সাথে ওই আয়নিক ক্লাসের সংগঠন তাপের মধ্যে একটা সম্পর্ক প্রকাশ করেন। যে তাপ রাসায়নিক চক্র এদের ভিতরে সম্পর্কটা প্রকাশ করে তাকে বলা হয় বর্ন হেবার চক্র। তাকে কেন বর্ন হেবার চক্র বলে? কারণ এই চক্রটাকে যে যৌথভাবে কাজে লাগিয়ে এই চক্রটাকে আবিষ্কার করেছিল বিজ্ঞানী বর্ন এবং বিজ্ঞানী হেবার। ঠিক আছে, কি কাজে লাগিয়ে? হ্যাসের সূত্রকে কাজে লাগিয়ে। ঠিক আছে, তো এই চক্রের সাহায্যে কি করা হয়? এই চক্রের সাহায্যে কোনো আয়নিক যৌগের সহজে সংগঠন তাপ নির্ণয় করা যায়। ওকে, কোনো আয়নিক যৌগের সংগঠন তাপ সহজে নির্ণয় করা যায় কি কাজে লাগিয়ে? এই বর্ন হেবার চক্রকে কাজে লাগিয়ে। তো এই সংগঠন তাপটা, কোনো আয়নিক যৌগের সংগঠন তাপটা কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা এই বর্ন হেবার চক্র ব্যাখ্যা করে এক্সপ্লেন করব। ঠিক আছে, এজন্য আমরা এক্সাম্পল হিসেবে একটা আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইডকে নিয়েছি। এই সোডিয়াম ক্লোরাইডের বিভিন্ন শক্তি রাশির সাথে এই সোডিয়াম ক্লোরাইডের সংগঠন তাপের মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করব, করে সেখান থেকে মোট সংগঠন তাপ নির্ণয় করে আমরা বর্ন হেবার চক্রটাকে এক্সপ্লেন করব। ওকে, তো দেখো, এই বর্ন হেবার চক্রের 5টা স্টেপ আছে। এই 5টা স্টেপ তোমাদের শুরুতে মনে রাখতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডের কথা বলছে আয়নিক যৌগ, তাই না? তো এখানে আছে কি, এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে ধাতু সোডিয়াম আর একটা আছে অধাতু ক্লোরিন। ঠিক আছে, একটা আছে ধাতব সোডিয়াম আর একটা আছে অধাতব ক্লোরিন। ওকে, দুইটা অংশ। তাহলে প্রথম দুইটা স্টেপে আমরা এই ধাতুটাকে বিয়োজন ঘটাবো এবং পরবর্তী দুইটা স্টেপে আমরা এই ক্লোরিন অধাতুটাকে বিয়োজন ঘটাবো এবং ফাইনাল স্টেপ বা 5 নম্বর স্টেপে আমরা এই দুইটা থেকে একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন পাবো, যেটাকে আমরা একত্রে মিশ্রণ ঘটিয়ে আয়নিক ক্লাস বা যৌগ তৈরি করব। তো ফার্স্ট স্টেপে আমরা কি করব? ফার্স্ট স্টেপে আমরা এই ধাতুটাকে, অর্থাৎ এই কঠিন ধাতুকে ঊর্ধ্বপতনের মাধ্যমে গ্যাসীয় ধাতুতে পরিণত করে নিব। ঠিক আছে, ফার্স্ট স্টেপ হচ্ছে ঊর্ধ্বপতনের মাধ্যমে কঠিন ধাতুকে গ্যাসীয় ধাতুতে পরিণত কর। যেমন দেখো, আমরা এখানে কি নিয়েছি? কঠিন ধাতু হিসেবে আমরা সোডিয়াম নিয়েছি, সলিড মানে কঠিন। ঠিক আছে, আমরা জানি সোডিয়াম একটা ধাতু, এস মানে সলিড অর্থাৎ কঠিন সোডিয়াম। তো আমরা এই কঠিন সোডিয়ামকে কি করছি? সাবলিমেশন এনার্জি বা ঊর্ধ্বপতন তাপের সাহায্যে গ্যাসীয় সোডিয়ামে পরিণত করছি। ঠিক আছে, এটাকে ঊর্ধ্বপতন কেন বলে? কারণ আমরা জানি যে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হলে তাকে কি বলে? ঊর্ধ্বপতন বলে। ওকে, তাহলে যে পদার্থ কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসে বা বাষ্পীয় অবস্থায় পরিণত হয় তাকে কি বলে? ঊর্ধ্বপতন বলে। তাহলে এই সোডিয়াম কি করছে? এই সোডিয়াম এখানে এই সাবলিমেশন এনার্জি, যার বাংলা হলো ঊর্ধ্বপাতন শক্তি, সোডিয়াম এই ঊর্ধ্বপাতন শক্তি শোষণ করে সোডিয়াম গ্যাসে পরিণত হচ্ছে। তো এই সোডিয়ামের ঊর্ধ্বপাতন শক্তিটা কত? প্লাস 108.4 কিলোজুল পার মোল। ওকে, ডেল্টা এইচ সাবের অর্থ হলো, এই সাব অর্থ হলো সাবলিমেশন আর ডেল্টা এইচ হলো তাপের পরিবর্তন। ঠিক আছে, কি তাপ? সাবলিমেশন অর্থাৎ ঊর্ধ্বপাতন তাপের পরিবর্তন। কত? সেটা সোডিয়ামের ক্ষেত্রে ঊর্ধ্বপাতন শক্তি প্লাস 108.4 কিলোজুল পার মোল। তো ফার্স্ট স্টেপ আমরা ক্লিয়ার। ফার্স্ট স্টেপে আমরা কি করি? যে ঊর্ধ্বপতনের মাধ্যমে আমরা কঠিন ধাতুকে গ্যাসীয় ধাতুতে পরিণত করে নেই। ঠিক আছে, এটাই কিন্তু বর্ন হেবার চক্রের ফার্স্ট ধাপ, প্রথম ধাপ। সেকেন্ড ধাপে আমরা কি করি? সেকেন্ড ধাপে এই গ্যাসীয় ধাতুকে আমরা ধাতব আয়নে রূপান্তর করি। ঠিক আছে, সেকেন্ড ধাপে আমরা গ্যাসীয় ধাতুকে কি করি? ধাতব আয়নে রূপান্তর করি। ঠিক আছে, তো এটা কিভাবে? দেখো, এটা হচ্ছে আয়নীকরণ শক্তির সাহায্যে। আমরা জানি গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুকে একক ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে যে তাপের প্রয়োজন তাকে বলে আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি। ওকে, তাহলে গ্যাসীয় ধাতুকে ধাতব আয়নে পরিণত করতে আমাদের কোন শক্তি শোষণ করতে হবে?
আয়নায়ন শক্তি। ওকে, অর্থাৎ আয়নীকরণ শক্তি শোষণ করে গ্যাস কি করবে, ধাতব আয়নে পরিণত হবে। তাহলে বর্ণহিপাত চক্রের সেকেন্ড স্টেপ হলো গ্যাসীয় ধাতুকে ধাতব আয়নে রূপান্তর। এক্ষেত্রে গ্যাসীয় সোডিয়াম পরমাণু ইলেকট্রন অপসারণ করে ধাতব আয়নে রূপান্তর হবে। ঠিক আছে, সোডিয়াম থেকে যখন একটা ইলেকট্রন অপসারণ হয়ে যাবে তখন সোডিয়াম কিসে পরিণত হবে, সোডিয়াম প্লাসে বা সোডিয়াম ক্যাটায়নে পরিণত হয়ে যাবে। এই ইলেকট্রন অপসারণ করতে যে শক্তি লাগে সেটাকে বলে আয়নীকরণ শক্তি। আর আমরা জানি সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি হচ্ছে প্লাস 496 কিলোজুল পার মোল। এটা হলো সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির মান। তাহলে 2 নম্বর স্টেপও আমরা বুঝে গেলাম। 3 নম্বর স্টেপ কি, 3 নম্বর স্টেপে হচ্ছে আমরা অধাতুকে নিয়ে কাজ শুরু করব, অর্থাৎ গ্যাসীয় অধাতুর অণুকে গ্যাসীয় পরমাণুতে পরিণত করুন। এই ধাপে আমরা কি করি, এই ধাপে আমরা গ্যাসীয় অধাতু অণুকে গ্যাসীয় পরমাণুতে পরিণত করি। কিভাবে দেখো, আমরা অর্ধমোল ক্লোরিন গ্যাসের অণুকে বিয়োজন করে 1 গ্রাম ক্লোরিন পরমাণুতে রূপান্তর করছি। এক্ষেত্রে ক্লোরিনের অর্ধেক বিয়োজন হবে, যেহেতু অর্ধেক ক্লোরিন অণু, ফলে ক্লোরিনের কি হবে, ক্লোরিন অণুর অর্ধেক বিয়োজন হবে এবং এই ক্লোরিনের মোট বিয়োজন শক্তির অর্ধেক বিয়োজন শক্তি ক্লোরিন অণু শোষণ করবে। তো ক্লোরিনের মোট যে বিয়োজন শক্তি সেটা ছিল 244, বাট এর অর্ধেক হবে 122। ডেল্টা এইচ ডিস এর অর্থ হলো, ডিস অর্থ হলো ডিসোসিয়েশন এনার্জি বা বিয়োজন শক্তি, আর ডেল্টা এইচ হলো তাপের পরিবর্তন, অর্থাৎ বিয়োজন শক্তি পরিবর্তন এখানে হচ্ছে প্লাস 122। ওকে, অর্থাৎ হাফ মোল ক্লোরিন অণু এই অর্ধেক বিয়োজন শক্তিটাকে অর্থাৎ ডিসোসিয়েশন এনার্জিটাকে শোষণ করে ক্লোরিন গ্যাসীয় ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। এটা হলো তৃতীয় স্টেপ। ওকে, চতুর্থ স্টেপ কি, চতুর্থ স্টেপ হচ্ছে যে গ্যাসের অধাতু পরমাণুকে ঋণাত্মক আয়নে পরিণত করুন। ওকে, অধাতু পরমাণু আমরা কি পেয়েছিলাম, অধাতু গ্যাসীয় অধাতু পরমাণু পেয়েছিলাম ক্লোরিন গ্যাস। এটাকে কি করতে হয়, ঋণাত্মক আয়নে পরিণত করতে হয়। কিভাবে, একে অবশ্যই একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, না হলে সে ঋণাত্মক আয়ন হবে না। ঠিক আছে, আমরা জানি যে কোনো পরমাণু যখন ইলেকট্রন ছেড়ে দেয় তখন সে প্লাস আয়নে পরিণত হয়, আর যখন ইলেকট্রন গ্রহণ করে সে মাইনাস আয়নে পরিণত হয়। তাহলে গ্যাসীয় অধাতু পরমাণুকে অবশ্যই একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হতে হবে। ওকে, এখন এই ইলেকট্রন সে কিভাবে গ্রহণ করবে, কোথা থেকে গ্রহণ করবে, ভালো করে খেয়াল করো। সেকেন্ড স্টেপে দেখো সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছিল। ঠিক আছে, এই যে সোডিয়ামের ত্যাগকৃত বর্জনকৃত ইলেকট্রনটায় গ্যাসীয় অধাতব ক্লোরিন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। ঠিক আছে, ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং ক্লোরিন এক্ষেত্রে কি করে, শক্তি ছেড়ে দেয়। ক্লোরিন কেন এখানে শক্তি ছেড়ে দেয়, দেখো ইলেকট্রন আসক্তির সংজ্ঞা তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি। একটা বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সাথে একটা ইলেকট্রন যুক্ত হয়ে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার সময় যে শক্তির পরিবর্তন ঘটে তাকে বলে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। ওকে, তাই বলা হচ্ছে যে এখানে এই গ্যাসীয় ক্লোরিন পরমাণু সোডিয়াম থেকে বর্জিত ইলেকট্রনটা গ্রহণ করে গ্যাসীয় ঋণাত্মক ক্লোরাইড আয়নে পরিণত হয় এবং এই যে শক্তিটাকে সে তখন কি হয়, শোষণ করে না, উল্টো আরও ছেড়ে দেয়। কারণ ক্লোরিন যখন এই ইলেকট্রনটাকে গ্রহণ করছে তখন সেখান থেকে আরও শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তখন তার তো শোষণ করা লাগবে না, সে আরও এক্সট্রা শক্তি ছেড়ে দিবে। যে শক্তিটা সে ছেড়ে দেয় সেটাকে বলে ইলেকট্রন আসক্তি। আর ইলেকট্রন আসক্তির সংজ্ঞা তো তোমরা শিখেছ, যে কোনো ইলেকট্রন আসক্তি কোনো বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সাথে একটা ইলেকট্রন যুক্ত হলে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার সময় যে শক্তির পরিবর্তন ঘটে তাকে বলে ইলেকট্রন অ্যাফিনিটি। আমরা জানি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি হচ্ছে -349 কিলোজুল পার মোল। ওকে, এজন্য আমরা এটা এখানে সাইড নোট করে লিখেছি। 5 নম্বর ধাপে আমি কি বলেছিলাম যে তোমার ধাতব আয়ন আর অধাতুর আয়নের মিলনে একটা ক্লাস গঠন হবে। দেখো, ধাতু ও অধাতুর আয়ন সংযোজনে আয়নিক ক্লাস গঠন। ওকে, দ্বিতীয় ধাপে সৃষ্ট ধনাত্মক আয়ন আর চতুর্থ ধাপে সৃষ্ট ঋণাত্মক আয়ন কি করে, স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে আয়নিক ক্লাস গঠন করে এবং এই আয়নিক ক্লাস গঠন করতে যে শক্তি নির্গত হয় তাকে বলে ল্যাটিস শক্তি। ঠিক আছে, যেমন সোডিয়াম প্লাস ক্লোরাইড আয়ন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ গঠন করছে এবং এখান থেকে যে শক্তি নির্গত হয় তাকে বলে ল্যাটিস শক্তি। ল্যাটিস শক্তি বিষয়টা যারা জানো না তাদের ক্লিয়ার। ল্যাটিস শক্তি হলো যে একটা আয়নিক কঠিন পদার্থের ক্লাস গঠনকালে 1 মোল গ্যাসীয় আয়ন থেকে 1 মোল কঠিন আয়নিক যৌগ উৎপন্ন হতে যে শক্তি নির্গত হয় তাকে ওই কঠিন পদার্থের ল্যাটিস শক্তি বলে। ওকে, যেমন সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস শক্তি হলো -788 কিলোজুল পার মোল। এর মানে হলো 1 মোল গ্যাসীয় সোডিয়াম আয়ন এবং 1 মোল ক্লোরাইড আয়ন একত্রিত হয়ে
1 মোল কঠিন সোডিয়াম ক্লোরাইড তৈরির সময় 788 কিলোজুল শক্তি নির্গত হয়। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি, সোডিয়াম বর্ণ-হেবার চক্রের সাহায্যে সোডিয়াম ক্লোরাইডের ক্লাস গঠন করতে পারি। এখন দেখো এখান থেকে আমাদের সংগঠন তাপ কিভাবে নির্ণয় করব। আমরা হেসের সূত্র অনুসারে এই যে 5টা ধাপ পেলাম, এর প্রত্যেকটাতে যে শক্তির পরিবর্তনগুলো হয়েছিল তাদেরকে একত্রে যোগ করব। যোগ করলে আমরা খুব সহজে সোডিয়াম ক্লোরাইড আয়নিক ক্লাসের সংগঠন তাপ পেতে পারি। আর এই সংগঠন তাপকে ডেল্টা এস এফ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে টোটাল শক্তি পরিবর্তনকে যোগ করো। ফার্স্ট স্টেপে আমরা দেখেছিলাম কি যে তোমার ধাতুর ঊর্ধ্বপাতন, তাই না? ফার্স্ট স্টেপে হয়েছিল ঊর্ধ্বপাতনের সাহায্যে কঠিন ধাতু থেকে গ্যাসীয় ধাতুতে পরিণতকরণ, যেখানে ঊর্ধ্বপাতন শক্তিকে আমরা প্রকাশ করেছিলাম ডেল্টা এস সাব দিয়ে, অর্থাৎ ডেল্টা এস সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন শক্তি। সেকেন্ড স্টেপে কী হয়েছিল, ওই গ্যাসীয় ধাতু থেকে ধাতবায়ন পাওয়া গেছিল, যেটাকে আমরা যে শক্তি পরিবর্তনকে নাম দিয়েছিলাম আয়নীকরণ শক্তি। থার্ড স্টেপে আমরা পেয়েছিলাম অধাতুর যে অণু থেকে অধাতুর পরমাণু, যেটাকে আমরা নাম দিয়েছিলাম ডেল্টা এস ডিস, অর্থাৎ বিয়োজন শক্তি। ফোর্থ স্টেপে আমরা পেয়েছিলাম অধাতুর পরমাণু থেকে অধাতুর আয়ন, যেটাকে আমরা নাম দিয়েছিলাম কি ইলেকট্রন অ্যাফিনিটি বা তড়িৎ আসক্তি। ফাইনাল স্টেপ অর্থাৎ 5 নম্বর স্টেপে আমরা পেয়েছি ধাতু অধাতুর মিলনে আয়নিক ক্লাস গঠন, যেটাকে আমরা নাম দিয়েছি, সেখান থেকে যে শক্তিটা নির্গত হচ্ছে তাকে নাম দিয়েছি ল্যাটিস শক্তি, অর্থাৎ একে ইউ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো 5টা স্টেপে দেখো আমরা 5 ধরনের শক্তির মান পেয়েছি। ডেল্টা এস সাবের মান প্লাস 108.4, এটাকে ডেল্টা এস সাবের জায়গায় বসিয়ে দাও, আমরা পয়েন্টটাকে আর লিখছি না। ওকে, আয়োনাইজেশন এনার্জি, তোমার সোডিয়ামের আয়োনাইজেশন এনার্জি সেকেন্ড স্টেপে আয়োনাইজেশন এনার্জি ছিল প্লাস 496, সেটাকে এখানে লিখে দাও। থার্ড স্টেপে ডেল্টা এইচ ডিসোসিয়েশনের মান ছিল প্লাস 122, এটাকে ডেল্টা এইচ ডিসোসিয়েশনের নিচে লিখে দাও। ফোর্থ স্টেপে ইলেকট্রন অ্যাফিনিটির মান মাইনাস 349, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির জায়গায় মাইনাস 349 লিখে দাও। 5th স্টেপে ল্যাটিস শক্তি ইউ এর মান মাইনাস 788, তাহলে ইউ এর জায়গায় মাইনাস 788 লিখে দাও। 5টাকে যোগ করলে দেখবা মান আসবে মাইনাস 411 কিলোজুল পার মোল। এটাই হলো সোডিয়াম ক্লোরাইডের সংগঠন তাপ। অর্থাৎ আমরা বর্ণ-হেবার চক্রের সাহায্যে খুব সহজে এইভাবে সোডিয়াম ক্লোরাইডের সংগঠন তাপ নির্ণয় করতে পারি। অর্থাৎ এই প্রশ্নটা আমরা দুইভাবে আসতে পারি, যে বর্ণ-হেবার চক্র উদাহরণসহ ব্যাখ্যা করো, অথবা সোডিয়াম ক্লোরাইডের সংগঠন তাপ নির্ণয় করো বর্ণ-হেবার চক্র থেকে। তাহলে কিন্তু আমরা দুইটাকে একইভাবে এক্সপ্লেন করতে পারি। এখন আমরা যে 5টা স্টেপ পেয়েছি তাদেরকে যদি একটু চিত্র আকারে লেখার চেষ্টা করি, দেখো ফার্স্ট স্টেপে আমরা পেয়েছিলাম সোডিয়াম ধাতু থেকে সোডিয়াম গ্যাস, সেখানে আমাদের শক্তি হিসেবে কি কাজ করছিল, ঊর্ধ্বপতন শক্তি ডেল্টা এস সাবলিমেশন। ঠিক আছে, সেকেন্ড স্টেপে আমরা পেয়েছিলাম সোডিয়াম গ্যাস থেকে সোডিয়াম আয়ন, সেখানে আমাদের শক্তি হিসেবে কোন শক্তি শোষণ করে সোডিয়াম প্লাস আয়ন তৈরি হয়েছিল, আয়নায়ন শক্তি, আয়নাইজেশন এনার্জি। ওকে, থার্ড স্টেপে অধাতু গ্যাসীয় অধাতু অণু থেকে অধাতুর পরমাণু, এটা কিভাবে হয়েছিল, ডেল্টা এস ডিসমিশন অর্থাৎ ডেল্টা এস ডিসোসিয়েশন অর্থাৎ বিয়োজন শক্তি শোষণের মাধ্যমে। ওকে, ফোর্থ স্টেপে গ্যাসীয় অধাতু থেকে ঋণাত্মক আয়ন, এটা কিভাবে হয়েছিল, গ্যাসীয় অধাতু এক্সট্রা শক্তি ছেড়ে দিয়ে ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছিল। এক্ষেত্রে সে যে শক্তিটা ছেড়ে দিয়েছিল অর্থাৎ বর্জন করেছিল সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা তড়িতাসক্তি। এবং ফাইনাল স্টেপে এই সোডিয়াম প্লাস এবং এই ক্লোরাইড আয়ন দুইটার সংমিশ্রণে ক্লাস গঠন করে সোডিয়াম ক্লোরাইড। এটা কিভাবে, এক্সট্রা শক্তি ছেড়ে দিয়ে যে শক্তিটা এখানে নির্গত হয় তাকে বলা হয় ল্যাটিস শক্তি, যেহেতু নির্গত হচ্ছে তাই এটাকে মাইনাস ইউ দিয়ে তৈরি লেখা হয়েছে। ঠিক আছে, আর যে জায়গাগুলোতে শোষণ হয়েছে তাদেরকে প্লাস দিয়ে প্রকাশ করা হয়েছে, যে জায়গাগুলোতে নির্গত হয়েছে তাকে মাইনাস দিয়ে প্রকাশ করা হয়েছে। এইভাবে আমরা সোডিয়াম ক্লোরাইডের বর্ণ-হেবার চক্র ব্যাখ্যা করতে পারি। আর এই প্রশ্নটা তাহলে আমরা দুইভাবে, অর্থাৎ দুইটা প্রশ্নের সমাধান কিন্তু একই, একটা হলো বর্ণ-হেবার চক্র উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো, আরেকটা হলো বর্ণ-হেবার চক্রের সাহায্যে সোডিয়াম ক্লোরাইডের সংগঠন তাপ নির্ণয় করো। এখন দেখো এটা বর্ণ-হেবার চক্র একেবারে সিম্পলভাবে তোমরা কিভাবে মনে রাখতে পারো, খুব সিম্পল। ফার্স্ট স্টেপে ঊর্ধ্বপতনের মাধ্যমে কঠিন ধাতু থেকে গ্যাসীয় ধাতু পাওয়া যায়। সেকেন্ড স্টেপে গ্যাসীয় ধাতুকে ধাতব আয়নে রূপান্তর করা হয়, কিভাবে, আয়নায়ীকরণ শক্তি শোষণের মাধ্যমে। থার্ড স্টেপে গ্যাসীয় অধাতুর অণুকে গ্যাসীয় পরমাণুতে পরিণতকরণ করা যায়, কিভাবে, বিয়োজন শক্তি শোষণের মাধ্যমে। ঠিক আছে, কারণ এক্ষেত্রে অধাতুর অণু অধাতু পরমাণুতে তখনই পরিণত হবে যখন সে শক্তি বিয়োজন শক্তি শোষণ করবে, অর্থাৎ এখানে তোমার একটা বিয়োজন ঘটাতে হবে, এক্ষেত্রে যে বিয়োজন শক্তি কাজ করবে আর কি।
ফোর্থ স্টেপে অর্থাৎ 4 নম্বর স্টেপে গ্যাসীয় অধাতুর পরমাণুকে ঋণাত্মক আয়নে পরিণত করুন। এক্ষেত্রে গ্যাসীয় অধাতু যখন ঋণাত্মক একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে যাবে তখন সে এখান থেকে কিছু শক্তি নির্গত করবে, যেটাকে বলে তড়িৎ আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। 5 নম্বর স্টেপে কি হবে, 2 থেকে প্রাপ্ত ধাতব আয়ন এবং 4 থেকে প্রাপ্ত অধাতব আয়ন দুইটা একত্রে যুক্ত হয়ে আয়নিক যৌগ বা আয়নিক ক্লাস গঠন করবে। এখানে যে শক্তি নির্গত হবে তাকে বলা হবে ল্যাটিস এনার্জি। এই 5টা স্টেপ মনে রাখলেই এনাফ, ঠিক আছে? আর বাকিগুলো তোমরা নিজেদের ভাষায় লিখে দিতে পারো। তো এই ছিল আমাদের বর্ন হেবাদ চক্রের বিস্তারিত আলোচনা। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকসে।